डियर स्टूडेंट्स आज के আমরা यूनिट 3 তে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। यूनिट 3 এনवायरमेंटल স্টাডিজ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে यूनिट 3 তে যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে এনवायरमेंटल প্রবলেমস এন্ড গ্লোবাল এনवायरमेंटल ইস্যুস। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো এনवायरमेंटल প্রবলেমস এন্ড গ্লোবাল এনवायरमेंटल ইস্যুস এটা যে यूनिट 3 তে রয়েছে তার মধ্যে আমাদের সিলেবাসে আমরা কি কি পাচ্ছি। সিলেবাসের মধ্যে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ এনवायरमेंटल প্রবলেমস, গ্রিন হাউস এফেক্ট, ক্লাইমেট চেঞ্জ, অ্যাসিড ডিপোজিশন, ডেজার্টিফিকেশন এবং ওজোন লেয়ার ডিপ্লেশন। এখন আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকস এবং তার থেকে কি কোশ্চেন আসতে পারে সেইগুলো আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে হচ্ছে যেমন ওজোন ডিপ্লেশন, ওজোন হোল, প্রসেস অফ ওজোন ডিপ্লেশন ইন স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ওজোন হোল, ওজোন ডিপ্লেশন পুরো জিনিসটাই কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে, অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো হচ্ছে আমরা জানি প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা ওজোন লেয়ারও বলে থাকি। এবং কারণ এখানে ওজোন গ্যাস থাকে এবং এই ওজোন গ্যাস কী করে যে অতিবেগুনি রশ্মিটাকে আটকায়, ট্রোপোস্ফিয়ারে ঢুকতে দেয় না, তার জন্য প্রাণী এবং উদ্ভিদ তারা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তো এই জন্য ওজোন লেয়ারটার একটা ভীষণ গুরুত্ব আছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখছি যে ওজোনের এই স্তরটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, অবক্ষয় দেখা দিচ্ছে, যাকে আমরা ওজোন ডিপ্লেশন বলে থাকি, এবং ওজোন স্তরে ছিদ্র এই ঘটনাটাকেই বলা হয়। তাহলে এই যে প্রসেসটা এইটা কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে যে ওজোন ডিপ্লেশনটা কিভাবে হয়। আমরা জানি ক্লোরোফ্লুরোকার্বন দিয়ে হয়। তাহলে এই ক্লোরোফ্লুরোকার্বন কিভাবে ওজোন হোলটাকে তৈরি করে এবং ওজোন স্তরটাকে ক্রমশ পাতলা করে দিচ্ছে বা ক্ষয়িয়ে দিচ্ছে, সেইটা তোমরা কিন্তু ভালোভাবে শিখবে। 2 নম্বর দেখো অবজেক্টিভস অফ মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ ওজোন ডিপ্লিশন, ওজোন হোল এগুলো হচ্ছে কিসের জন্য আমরা জানি ক্লোরোফ্লুরোকার্বন বলে একটি কেমিক্যাল রয়েছে, যার জন্যই কিন্তু গ্যাসটা একটা গ্যাস বলতে পারো, সেটার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এই যে ক্লোরোফ্লুরোকার্বনটা এটা রেফ্রিজারেশন এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি এসব জায়গায় ব্যবহার হয়। তো এইটাকে ব্যবহারটাকে আমাদের বন্ধ করার জন্যই কিন্তু মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। তাহলে এই মন্ট্রিল প্রোটোকল কবে হয়েছিল, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল, যাকে আমরা অবজেক্টিভস বলছি। অবজেক্টিভস মানে কিন্তু উদ্দেশ্য। তাহলে মন্ট্রিল প্রোটোকলটা বা মন্ট্রিল চুক্তি করার উদ্দেশ্য কী সেটাই এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হবে বা বলা হচ্ছে আর কি এখানে, যে অবজেক্টিভসটা কি, মানে মন্ট্রিল প্রোটোকলটাকে কেন তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই যে সিএফসি গ্যাসের ব্যবহারটাকে বন্ধ করার জন্যই করা হয়েছিল, সেটাকেই কিন্তু আমরা অবজেক্টিভস বলে থাকছি। এরপরে দেখো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং তোমরা বারবার পড়েছো। গ্রিন হাউস গ্যাসেস, এরপরেই রয়েছে গ্রিন হাউস গ্যাসেস। এরপরেই দেখো গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এগুলো সবগুলোই খুব রিলেটেড। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে খুব ইম্পর্ট্যান্ট, 5টা গ্রিন হাউস আছে, গ্যাস কী কী আছে সেগুলো ভালো করে পড়বে। এবার গ্রিন হাউস এফেক্ট কী করে হচ্ছে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলো কী করছে, আমাদের যে পৃথিবীতে যে সূর্যের আলো এসে পড়ছে, সেই সূর্যের আলো এসে যখন প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেই আলোটাকে আমরা ইনফ্রারেড বলে থাকছি। এই ইনফ্রারেড আলোটা কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বড় হয় এবং সেটা এই গ্রিন হাউস গ্যাসগুলোকে ভেদ করে আবার স্পেস বা মহাকাশে ফিরে যেতে পারে না, অর্থাৎ এটা পৃথিবীর মধ্যেই আবদ্ধ থাকে এবং তার ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে গ্রিন হাউস গ্যাস থাকা খুবই প্রয়োজন, কারণ গ্রিন হাউস গ্যাস আছে বলেই পৃথিবীটা আমাদের বাঁচার উপযোগী যে টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। যদি এই গ্যাসগুলো না থাকতো তাহলে কিন্তু গ্রিন হাউস গ্যাস না থাকলে পৃথিবীটা একদমই ঠান্ডা হয়ে যেত, যেখানে প্রাণী উদ্ভিদ কেউই বসবাস করতে পারতো না। তো গ্রিন হাউস গ্যাস থাকার প্রয়োজন আছে। এবং গ্রিন হাউস এফেক্ট এই ঘটনাটাকেই বলা হয় যে এই যে ইনফ্রারেড আলোটাকে যে গ্রিন হাউস গ্যাসগুলো বেরোতে দেয় না, এইটাকেই বলা হয় মানে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস এফেক্ট এই ঘটনাটাকেই বলা হয়। কিন্তু যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যেটা থাকা উচিত আমরা জানি সেইটা তার থেকে যদি বেশি হয়, মূল গ্রিন হাউস গ্যাস হচ্ছে জানি আমরা কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে, ও জলীয় বাষ্প আছে, এগুলো তোমরা জানো। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় থাকলেই ভালো, কিন্তু যদি এটার মাত্রাটা বেড়ে যায়, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি আমাদের অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে বেড়ে যায়, তখন কি হবে,
তখন কিন্তু আরও বেশি পরিমাণ ইনফ্রারেড আলো বাইরে বেরোতে পারবে না, স্পেসে ফিরে যেতে পারবে না, অর্থাৎ পৃথিবীটাকে আরও বেশি গরম করে দেবে, যেই ঘটনাটাকেই আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। এবং এই গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে কি হচ্ছে, যেহেতু পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু পৃথিবীর যে আবহাওয়া বা জলবায়ুরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই জলবায়ু পরিবর্তনের কিন্তু একটা খুব খারাপ এফেক্ট আছে, যেখানে অনেক আমরা দেখছি রিসেন্ট টাইমে আমরা দেখছি অনেক ঘূর্ণিঝড় হচ্ছে, ঠিক আছে, এছাড়া ফ্লাড হচ্ছে। এই সমস্ত যে ঘটনাগুলো, এগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্যই ঘটনাটা ঘটছে। তাহলে এই তিনটে এইভাবে সুন্দর করে তোমরা পড়বে, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাসেস এবং গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ডেজার্টিফিকেশান। ডেজার্টিফিকেশানটা আমরা অনেকবার বহুবার পড়েছি। আমরা প্রথম যে ইউনিট ছিল সেখানেও আমরা ডেজার্টিফিকেশান পড়েছি, ঠিক আছে। এখন দেখো এইখানেও কিন্তু আমাদের মানে প্রথম ইউনিট না, সেকেন্ড ইউনিটে আমরা পড়েছি ডেজার্টিফিকেশান। ফরেস্ট রিসোর্স পড়তে গিয়েও পড়েছি, তো ল্যান্ড রিসোর্স পড়তে গিয়েও আমরা পড়েছি। আর এখনও ডেজার্টিফিকেশানটা একটা খুব ইম্পর্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইস্যুস, সেই জন্য পড়তে হবে। অর্থাৎ মরুভূমিকরণ যাকে বলে, অর্থাৎ একটা এরিয়া যেটা আগে কী ছিল, সেখানে গাছপালা ছিল, প্রাণী ছিল, সেই জায়গাটা যদি একদম মানে কী বলবো, সেখানে বৃষ্টি নেই, গাছপালা নেই, প্রাণী নেই, উদ্ভিদ নেই, এরকম যদি একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাকে আমরা ডেজার্টিফিকেশান বলে থাকি। তো ডেজার্টিফিকেশানটা তোমাদের আগের ইউনিটগুলোতেও আমি পড়িয়েছিলাম, সেটা তোমরা ভালো করে, অন্য ভিডিও লেকচারও আছে ডেজার্টিফিকেশান সম্বন্ধে, ভিডিও লেকচারও আমি শেয়ার করেছি, তোমরা সেটা একটু পড়বে, তাহলেই বুঝতে পারবে ডেজার্টিফিকেশান। ডেজার্টিফিকেশানও খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ইউনিট 3-তে, ঠিক আছে। তাহলে এইগুলোই তোমাদের ইউনিট 3-র জন্য ইম্পর্ট্যান্ট টপিকস। আশা করি বুঝতে পেরেছো, এবং এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বে, ডিসকাস করবে, এবং যেখানে যেখানে কোনো কেমিক্যাল রিয়াকশান দেওয়ার কথা সেইগুলো অবশ্যই দেবে। যেমন ওজোন ডিপ্লিশন, ওজোন হোল, সিএফসি কীভাবে, অতিবেগুনি রশ্মিটা কীভাবে সিএফসিকে, ক্লোরিনটাকে বার করে দিচ্ছে, সেই ক্লোরিনটা কীভাবে ওজোন গ্যাসকে অ্যাটাক করছে। তো এগুলো যদি তোমরা ইকুয়েশন দিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা এই ইউনিট থেকে ভালোভাবে পড়বে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।